আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্ট এর 4.3.2 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে 4.3.2 তে কি করতে হবে। রিড দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য লেফট কলাম। এই লেফট কলাম অর্থাৎ এখানে একটি বক্স দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই বক্সটার লেফট কলাম অর্থাৎ এই বাম দিকের যে কলামটি রয়েছে, সেন্টেন্সের কলামটি, এটা আমাদেরকে পড়তে হবে। অ্যান্ড দ্য রেসপেক্টিভ টোনস ইন দ্য মিডল কলাম, এবং মিডল কলামে বা মাঝের যে কলামটি রয়েছে সেখানে রেসপেক্টিভ মানে হচ্ছে স্ব-স্ব, অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে তার স্ব-স্ব অর্থাৎ সংশ্লিষ্ট যে টোনসগুলো বা স্বরগুলো হবে সেটা এখানে দিয়েছে। এখানে কিছু সেন্টেন্স দিয়েছে এবং এই সেন্টেন্সের কোন স্বর ব্যবহৃত হয়েছে সেটা এখানে দিয়েছে। নাও ইন পেয়ার্স গ্রুপস, এখন জোড়ায় বা দলে, ডিসকাস অ্যান্ড রাইট in the next column how the statement gives the exact tone stated in the mid column. এখন কিভাবে সঠিক টোনটি মাঝের কলামে বর্ণনা করা হয়েছে তা জোড়ায় আলোচনা করো এবং পাশের কলামে লিখো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে তিনটি কলাম দিয়েছে। একটা হচ্ছে সেন্টেন্সেস, একটা হচ্ছে টোনস, হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্স্যাক্ট টোন। এখানে আমাদেরকে কিছু সেন্টেন্স বা কিছু বক্তব্য দিয়েছে এবং বক্তব্যের এখানে কোন টোনটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই বক্তব্যটি কোন টোনের আওতায় পড়ে, বক্তব্যটি দ্বারা কি বোঝানো হয়েছে সেই টোনটি এখানে দিয়েছে। এখানে যে এই টোনটি ব্যবহৃত হয়েছে সেটা ঠিক কি না বা সেটা কিভাবে আমরা বুঝতে পারলাম সেটা এখানে লিখতে হবে, যে কিভাবে এই টোনটা এখানে ব্যবহৃত হয়েছে সেটা আমাদেরকে এই ডান কলামে সব শেষের কলামটিতে লিখতে হবে। যদি আমরা সেটুকু করি তাহলে আরও ক্লিয়ার হবে। আমরা প্রথম সেন্টেন্সটা দ্বারা শুরু করি। জয়নিং এ ক্লাব or extracurricular activities can help you develop new skills and make friends. জয়নিং এ ক্লাব মানে একটা ক্লাবে বা একটা যুক্ত হওয়া, বিভিন্ন যে উন্নয়নমূলক যে ক্লাবগুলো রয়েছে সেখানে যুক্ত হওয়া। আর এক্সট্রা কারিকুলার অর্থাৎ পাঠ্য বহির্ভূত যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হওয়া। এটা কি করবে, আমাদের যে স্কিলসটা রয়েছে, আমাদের দক্ষতা, সেটা ডেভেলপ করবে এবং আমাদের নতুন বন্ধু তৈরি করবে। দেখো এই সেন্টেন্সটা কী রকম, এই সেন্টেন্সটা দ্বারা আমাদের কি অনুভূত হবে। এই সেন্টেন্সটার টোন বা স্বর হচ্ছে পারসুয়েসিভ মানে প্ররোচনামূলক, আমাদেরকে প্ররোচিত করবে একটা নতুন ক্লাবে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করার জন্য। আমাদেরকে কি এই যে স্টেটমেন্টটি রয়েছে সেটা আমাদেরকে কি করতেছে, আমাদেরকে প্ররোচিত করতেছে অর্থাৎ পারসুয়েসিভ করতেছে আমাদেরকে, যে একটা নতুন জয়েনিং ক্লাবে যুক্ত হলে আমাদেরকে স্কিলস বাড়বে, আমাদের বন্ধু হবে, আমাদেরকে প্ররোচনা করতেছে। আর এই থার্ড কলামে আমাদেরকে লিখতে হবে হাউ দ্য স্টেটমেন্ট গিভস দ্য এক্স্যাক্ট টোন, কীভাবে এই বক্তব্যটি এক্স্যাক্ট টোন বা সঠিক টোনটি দিয়েছে। এই যে পারসুয়েসিভ যে এখানে টোনটি হয়েছে সেটা সঠিক কি না বা কীভাবে বুঝলে এটা সঠিক। দেখো এখানে যদি আমরা পড়ি, হেয়ার দ্য রাইটার ইন্সপায়ার্স দ্য রিডার টু জয়েন এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখানে রাইটার বা লেখক ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করেছে রিডার অর্থাৎ আমাদেরকে, যারা পড়বে তাদেরকে, টু জয়েন এ ক্লাব একটা ক্লাবে জয়েন করার জন্য অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ অংশগ্রহণ করার জন্য। and it explains the benefits of joining a club or extracurricular activities, এবং এটা এক্সপ্লেইন বা ব্যাখ্যা করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং একটা ক্লাবে জয়েন করলে কি হবে, এটা সুবিধাটা কি, তো এটাই কিন্তু এখানে দিয়েছে। অর্থাৎ এই বক্তব্যটি দ্বারা বক্তব্যটির যে পারসুয়েসিভ বা এক্স্যাক্ট টোন সেটা আমাদেরকে এখানে বিস্তারিতভাবে লিখতে হবে। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, যে এই 4.3.2টা আমাদের কীভাবে করতে হবে। তো এখন আমরা এভাবেই বাকি কি সেন্টেন্সগুলো রয়েছে, বাকি যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো আমরা কভার করব। তো এর উত্তরটা আমরা দেখি। এখানে আমি তোমাদেরকে উত্তরটি তৈরি করে দিয়েছি। তো এখন আমরা দেখি বি নাম্বারে এখানে বলা হয়েছে, প্লিজ ইনশিওর দ্যাট ইউর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম। প্লিজ মানে অনুগ্রহ করে নিশ্চিত হয়ে নিন যে আপনার অ্যাসাইনমেন্টটা সময় মতো সাবমিট হয়েছে কি না।
এখানে দিয়েছি ফর্মাল মানে আনুষ্ঠানিক। বক্তব্যটি হচ্ছে এই উক্তিটি বা এই সেন্টেন্সটি হচ্ছে আনুষ্ঠানিক। গত যে 4.3.2.1 যে একটি নোট দিয়েছিল সেখানে কিন্তু ফর্মাল এবং ইনফর্মাল উক্তি কী সেটা কিন্তু সেখানে দিয়েছিল। ফর্মাল যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অফিস আদালতে বা কোনো ভালো কাজে ব্যবহৃত হয়। এটাও কিন্তু একটা ফর্মাল সেন্টেন্স, কারণ এখানে বলা হয়েছে যে আপনার অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিন। এটা কিন্তু একটা অফিসিয়ালি কথা। তো এটা এখানে ফর্মাল কেন আমরা দেখি। হেয়ার দ্য স্পিকার হ্যাজ ফর্মালি রিকোয়েস্টেড দ্য স্টুডেন্টস দ্যাট দেয়ার অ্যাসাইনমেন্টস বি সাবমিটেড অর প্রেজেন্টেড অন টাইম। এখানে স্পিকার বা বক্তা ফর্মালি রিকোয়েস্টেড মানে আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট করেছে স্টুডেন্টদেরকে যে তাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা সময় মতো সাবমিটেড বা প্রেজেন্ট করা হয়েছে কি না। তো এই জন্যই কিন্তু এটা ফর্মাল সেন্টেন্স। এই উক্তিটি হচ্ছে ফর্মাল কারণ এখানে ফর্মালি রিকোয়েস্ট করা হয়েছে, এটা হচ্ছে ফর্মাল একটা এক্সপ্রেশন। এরপর আমরা যদি সি নাম্বারে দেখি, সি নাম্বারে বলা হয়েছে গেস হোয়াট, অনুমান করুন। আই গট অ্যান A+ ইন এসএসসি, অনুমান করো যে আমি এসএসসিতে A+ পেয়েছি। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝতেছি কেউ একজন তার বন্ধুকে বলতেছে যে অনুমান করে দেখ আমি এসএসসিতে A+ পেয়েছি। তাহলে কেমন হয়? এটা কিন্তু একটা ইনফর্মাল, কারণ বন্ধুদের সাথে যে আমরা কথাগুলো বলি সেগুলো ইনফর্মাল, সেগুলো অফিসিয়ালি নয়, অনানুষ্ঠানিক, সেগুলো এমনিতেই মজা করে আমরা বলি। তো এটা এখানে যদি আমরা দেখি হেয়ার দ্য স্পিকার্স হ্যাজ টোল্ড হিজ ফ্রেন্ডস, এখানে স্পিকার বা বক্তা তার বন্ধুকে বলেছে টু অ্যান্টিসিপেট সামথিং ইন্টারেস্টিং অর সারপ্রাইজিং অ্যাবাউট হিজ রেজাল্টস ইন এসএসসি। তো এখানে তার বক্তা তার বন্ধুদেরকে বলেছেন যে তার এসএসসি ফলাফল নিয়ে মজার বা অবাক করার মতো কিছু অনুমান করতে বলেছেন যে সে A+ পেয়েছে। এটা তার যে বন্ধুদের রয়েছে সেটা বন্ধুদেরকে অনুমান করতে বলেছেন। তো এরপরে আমরা দেখি, খাতায় লিখে নিও, হি ইনফর্ম দেম অফ হিজ গেটিং A+, সে তাদেরকে ইনফর্ম করলো বা জানালো যে সে A+ পেয়েছে। এটাই কিন্তু অনুমান করতে বললো। হেয়ার দ্য স্পিকার ইউজড ইনফর্মাল এক্সপ্রেশন, এখানে স্পিকার ইনফর্মাল এক্সপ্রেশন বা যে অঙ্গভঙ্গি রয়েছে সেটা বর্ণনা করেছেন। এরপর যদি আমরা দেখি ডি নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে আই উইল নেভার ফরগেট দ্য ডে আই ওয়েন্ট অন এ থ্রিলিং রোলার কোস্টার রাইড অ্যাট দ্য অ্যামিউজমেন্ট পার্ক। আমি এই দিনটির কথা কখনো ভুলবো না যে আমি একটা রোলার কোস্টার, একটা পরিতৃপ্ত একটা রোমাঞ্চকর একটা পার্কে আমি রোলার কোস্টারে যাত্রা করেছিল। থ্রিলিং মানে হচ্ছে রোমাঞ্চকর এবং অ্যামিউজমেন্ট মানে হচ্ছে পরিতৃপ্ত বা খুবই মজার। তো এখানে যে বক্তাটা রয়েছে সে কি করেছে, সে কিন্তু তার যে একটা অভিজ্ঞতা সেটা বর্ণনা করেছে, যার কারণে এখানে দেখো এখানে যে টোনটি রয়েছে সেটা হচ্ছে ন্যারেটিভ, কারণ এটা একটা বিষয় বা একটা জিনিসের বর্ণনা করা হয়েছে এবং সে কারণেই এখানে ন্যারেটিভ দেওয়া হয়েছে। তো এখানে আরও আমরা যদি বিস্তারিত দেখি তাহলে আমরা দেখব হেয়ার দ্য রাইটার has used the narrative text to narrate the atmosphere of a thrilling or extremely exciting roller coaster ride at the park that shaped his past experience. তো লেখক এখানে বর্ণনামূলক তথ্য দিয়েছেন যেটি পার্কের রোলার কোস্টারের চূড়ান্ত রোমাঞ্চকর বা চরম উত্তেজনাপূর্ণ আবহের বর্ণনা উপস্থাপন করেছে, আর সেই আবহটি লেখকের অতীত অভিজ্ঞতার বাস্তব রূপ দিয়েছে। তো এখানে ন্যারেটিভ কেন হলো সেটা কিন্তু আমরা বুঝলাম, কারণ লেখক তার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিল, অতীতের একটা ঘটনা সে বর্ণনা করেছিল। অ্যাটমসফিয়ার মানে যে তার যে অবস্থাটা, তার যে পরিবেশটা সেটা সে বর্ণনা করেছে। এক্সট্রিম মানে চরম যে উত্তেজনার মুহূর্ত বা পরিতৃপ্ত। এখানে অ্যামিউজমেন্ট এটা মানে হচ্ছে পরিতৃপ্ত এবং এখানে এক্সট্রিমলি এক্সাইটিং দ্বারা সেটাই কিন্তু বুঝিয়েছে। এরপর আমরা ই নাম্বারটি যদি দেখি, এখানে ই নাম্বারে বলা হয়েছে হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি, যখন আমি আমার ফেভারিট হবি বা শখ সম্পর্কে ভাবি, হবি মানে হচ্ছে শখ, ইট ব্রিংস মি জয়, এটা আমার জন্য একটা জয় বা আনন্দ নিয়ে আসে, অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স, এবং আমাকে শান্ত করতে বা চিন্তামুক্ত হতে সাহায্য করে। দেখো এখানে বলা হয়েছে হোয়েন আই থিঙ্ক, যখন আমি ভাবি। তো এটা কিন্তু রিফ্লেক্টিভ বা একটা চিন্তাশীল একটা বক্তব্য, একটা
ভাবনাশীল একটা বক্তব্য, তার ভাবনাটা সেখানে ফুটিয়ে তুলেছে, যার কারণে এখানে দেওয়া হয়েছে রিফ্লেক্টিভ। তো এখানে দেখো হেয়ার দ্য স্পিকার ইজ এক্সপ্রেসিং হিজ থটফুল কনসিডারেশন, রিমেম্বারিং হিজ পাস্ট এক্সপিরিয়েন্স, হ্যাপিনেস অ্যান্ড রিল্যাক্সেশন ইন হিজ ফেভারিট হবি। তো এখানে বক্তা তার প্রিয় শখ নিয়ে তার অবসর, বিনোদন ও আনন্দ উচ্ছ্বাসের অস্তিত্ব অভিজ্ঞতাকে স্মরণ করে তার চিন্তা ও ভাবমূলক তথ্যকে প্রকাশ করেছে। তার যে অতীতের যে একটা ঘটনা বা তার যে একটা শখ রয়েছে, সেই শখটা ভাবার ফলে তার যে মনে একটা শান্তি, তার মনে একটা রিল্যাক্সেশন আসে, সেটাই কিন্তু সে এখানে প্রকাশ করেছে। তো এটা কিন্তু একটা রিফ্লেক্টিভ, তার একটা ভাবনা, থটফুল কনসিডারেশন, তার একটা চিন্তামূলক একটা ভাবনা, এটাই হচ্ছে এর জন্যই এখানে কিন্তু রিফ্লেক্টিভ বা চিন্তাশীল দিয়েছে। এবার যদি আমরা এফ নাম্বারটি দেখি তাহলে আমরা দেখতে পারবো অন মাই বার্থডে, আমার জন্মদিনে, দ্য হার্ট ওয়ার্মিং সারপ্রাইজ। হার্ট ওয়ার্মিং মানে হচ্ছে হৃদয় স্পর্শী, সারপ্রাইজ ফ্রম মাই ফ্রেন্ডস, আমার বন্ধু থেকে, মেড মি ফিল গ্রেটফুল অ্যান্ড লাভড, আমাকে খুবই কৃতজ্ঞ এবং ভালোবাসাপূর্ণ করেছে। অর্থাৎ এখানে বক্তা তার জন্মদিনের কথা বলেছে, যে তার জন্মদিনে তার বন্ধুরা তাকে একটা হৃদয় স্পর্শী বা খুবই গভীর বা খুবই একটা তার ভালোবাসার জিনিস তাকে সারপ্রাইজ হিসেবে দিয়েছে, যার কারণে সে তাদের প্রতি কৃতজ্ঞ, অর্থাৎ বন্ধুদের প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসাপূর্ণ হয়েছিল। তো এখানে কি তার মনের আবেগটা সে ফুটিয়ে তুলেছে, যে এখানে তার বন্ধুরা তাকে কি দিয়েছিল, সারপ্রাইজ দিয়েছিল, সেটা তাকে খুবই ভালো লেগেছিল। এটা তার একটা আবেগ, ইমোশনাল, সে ইমোশনাল হয়ে গিয়ে এই কথাটি বলেছিল, ইমোশনাল বা তার আবেগ একটা ফুটিয়ে উঠেছে। এই জন্যই কিন্তু এখানে টোন হিসেবে এই যে বক্তব্যটি রয়েছে বা স্টেটমেন্টটি রয়েছে, এর টোনটা কি ইমোশনাল। অর্থাৎ এটা পরে আমরা কি বুঝতে পারি, যে এখানে লেখকের যে অনুভূতি সেটা হচ্ছে ইমোশনাল, এটাই হচ্ছে টোন। তো এখানে যদি ইমোশন টোনটা কেন হয়েছে সেটা যদি আমরা এক্সাক্ট কারণটা জানতে চাই, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে হেয়ার দ্য স্পিকার ইজ এক্সপ্রেসিং হিজ পাওয়ারফুল ফিলিং অফ জয়, gratitude and warmth, reflecting the positive emotions evoked by the surprise from friends. এখানে বক্তা এক্সপ্রেস বা প্রকাশ করেছে তার যে আনন্দ, কৃতজ্ঞতা, উষ্ণতা, আন্তরিকতার জোরালো অনুভূতিকে, যা বন্ধুদের কাছ থেকে সারপ্রাইজ পাওয়ার ইতিবাচক আবেগের প্রতিক্রিয়াকে প্রভাবিত করেছে। পজিটিভ ইমোশনস মানে তার যে ভিতরে যে পজিটিভ বা ইতিবাচক যে আবেগটা রয়েছে সেটা প্রকাশ পেয়েছে বাই দ্য সারপ্রাইজ ফ্রম ফ্রেন্ডস, বন্ধুদের কাছ থেকে সারপ্রাইজ পাওয়ার পর তার মনে যে ভিতরের যে আবেগ, ভিতরের যে জয় মানে আনন্দ, পাওয়ারফুল ফিলিংস অফ জয়, আনন্দের যে পাওয়ারফুল অনুভূতিটা, গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞ, অ্যান্ড ওয়ার্মথ মানে উষ্ণ, সেটাই কিন্তু এখানে সে এই কথাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছে, তার যে ইতিবাচক আবেগটা সে ফুটিয়ে তুলেছে, যার কারণেই কিন্তু এখানে ইমোশনাল হিসাবে, টোন হিসাবে ইমোশনাল দেওয়া হয়েছে। এইটার এই এফ নাম্বারের যে টোনটি রয়েছে সেটা হচ্ছে ইমোশনাল। এরপর আমরা যদি জি নাম্বারটি দেখি, শুড স্টুডেন্টস বি অ্যালাউড টু হ্যাভ সেলফোনস ইন স্কুল। এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে ছাত্রছাত্রীদের কি স্কুলে বা শ্রেণীকক্ষে সেলফোন অ্যালাউ করা উচিত। দেয়ার আর স্ট্রং আর্গুমেন্টস বোথ ফর অ্যান্ড অ্যাগেনস্ট, এটার পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তিতর্ক রয়েছে। তো এখানে একটি প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নের পরে কি করা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে এটার বিষয়ে এটার পক্ষেও মত রয়েছে, এটার বিপক্ষেও মত রয়েছে। অর্থাৎ এটা একটা কিসের বিষয়, এটা একটা তর্কের বিষয়, বিতর্কমূলক একটা বিষয়। এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটা একটা বিতর্কের বিষয়। কেউ বলবে যে বাচ্চাদের স্কুলে ফোন নিয়ে আসা অনুচিত, আবার কেউ বলবে যে উচিত, এটা তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে। এটা কি কন্ট্রোভার্সাল মানে বিতর্কমূলক। এখানে যে টোনটি লেখক বা বক্তা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটা কি কন্ট্রোভার্সাল মানে হচ্ছে বিতর্কমূলক। অর্থাৎ এখানে বিতর্কমূলক একটি স্টেটমেন্ট ফুটিয়ে তোলা হয়েছে। কেন কন্ট্রোভার্সাল আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। হেয়ার দ্য টোন ইজ কন্ট্রোভার্সাল অ্যাজ দ্য স্পিকার টক ফর অ্যান্ড অ্যাগাইনস্ট দ্য পারমিশন অফ দ্য স্টুডেন্টস টু হ্যাভ সেলফোনস ইন ক্লাসরুম। এখানে বক্তার
টোন বিতর্কমূলক যেহেতু বক্তা ক্লাসরুমে ছাত্রদের মোবাইল ফোন নেওয়ার বা রাখার পক্ষে ও বিপক্ষে বলেছেন, দুটোর কথাই বলেছেন, যার কারণে এখানে কন্ট্রোভার্সাল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফর মানে জন্য অর্থাৎ পক্ষে, এবং অ্যাগাইনস্ট মানে হচ্ছে বিপক্ষে, পারমিশন মানে অনুমতি, সেলফোনস মানে আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি স্মার্টফোন বা বাটন ফোন যেটাই বলি না কেন সেটাই কিন্তু হবে। এটাই হচ্ছে জি নাম্বার। এখন আমরা এইচ নাম্বার দেখব। তো এরপর যদি আমরা এফ নাম্বার সেন্টেন্সটি বা স্টেটমেন্টটি দেখি তাহলে আমরা দেখব যে এখানে বলা হয়েছে আই ডোন্ট থিঙ্ক দ্য ওয়েদার উইল ক্লিয়ার আপ ফর আওয়ার আউটডোর ফিল্ড ট্রিপ স্টাডি ট্যুর। আমার মনে হয় না যে আমাদের আউটডোর বা বাইরের মাঠ ভ্রমণ বা স্টাডি ট্যুর বা শিক্ষা সফরে যাওয়ার জন্য আকাশ পরিষ্কার হবে। ইটস বিন রেইনিং অল উইক। এটা পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। অর্থাৎ এখানে একটা কি ধারণা, একটা যে স্টুডেন্ট রয়েছে তার একটা ধারণা সে এখানে প্রকাশ করেছে। অর্থাৎ হতেও পারে নাও হতে পারে, একটা সংশয় কিন্তু থেকেই যায় যে আমি যদি বলি আজকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে, হতেও পারে নাও হতে পারে, এটা কিন্তু শিওর নয়। এটা হচ্ছে যার কারণে এখানে দেওয়া হয়েছে পেসিমিস্টিক, মানে হচ্ছে হতাশাজনক। এই যে বক্তব্যটির টোন কি হতাশাজনক, সে হতাশ হয়ে কথা বলছে যে আমাদের মনে হয় স্টাডি ট্যুরটা আর হবে না, যার কারণে সে এখানে পেসিমিস্টিক বা হতাশাজনক যে টোনটি ব্যবহার করা হয়েছে, এটার এই স্টেটমেন্টটির যে টোনটি রয়েছে সেটা হচ্ছে পেসিমিস্টিক বা হতাশাজনক। সে হতাশ হয়ে এই কথাটি বলছে যে এবারে হয়তো আমাদের যে ট্যুরটা রয়েছে বা ট্রিপ মানে ভ্রমণটা রয়েছে সেখানে হয়তো আকাশ পরিষ্কার হবে না। তো এখানে যদি আমরা দেখি যে কেন এখানে পেসিমিস্টিক হয়েছে, হেয়ার দ্য ইউজ অফ ফ্রেজেস লাইক আই ডোন্ট থিঙ্ক, এখানে যে ফ্রেজটি ব্যবহার করা হয়েছে আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক মানে আমার মনে হয় না, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। দেখো এখানে আই ডোন্ট থিঙ্ক শব্দগুচ্ছটি ব্যবহৃত হয়েছে, আমার মনে হয় না। অ্যান্ড দ্য মেনশনিং অফ কন্টিনিউয়াস রেইন সাজেস্ট এ নেগেটিভ এক্সপেকটেশন রিগার্ডিং দ্য ওয়েদার ফর দ্য ফিল্ড ট্রিপ অর স্টাডি ট্যুর। এবং এখানে যে কন্টিনিউয়াস রেন, দেখো ইটস বিন রেইনিং অল উইক, এটা পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে। এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি চলার কথা বলা হয়েছে, এটাই সাজেস্ট করে বা এটা কি বোঝায় যে নেগেটিভ এক্সপেকটেশন, একটা নেগেটিভ আশা প্রকাশ করে রিগার্ডিং দ্য ওয়েদার ফর দ্য ফিল্ড ট্রিপ অর স্টাডি ট্যুরের বা যে ফিল্ড ট্রিপ বা বাইরে ভ্রমণের যে ক্ষেত্রে যে আবহাওয়ার কথাটা বোঝায়। সো দ্য টোন ইজ পেসিমিস্টিক হেয়ার। তো তাই এখানে পেসিমিস্টিক টোনটা ব্যবহৃত হয়েছে। এখানে মূলত আই ডোন্ট থিঙ্ক দ্বারাই এটা বোঝানো হয়েছে। আই ডোন্ট থিঙ্ক এই যে ফ্রেজটি রয়েছে এটাই মূলত একটা পেসিমিস্টিক হওয়ার কারণ। তো এখানে একটি হতাশাজনক টোন প্রকাশ পেয়েছে। তো আশা করি তোমরা এই এইচ নাম্বার টোনটি বুঝতে পেরেছো। রিগার্ডিং মানে ক্ষেত্রে, এক্সপেকটেশন মানে আশা, নেগেটিভ মানে নেতিবাচক, তোমরা সবাই জানো, এবং ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। তো এরপর যদি আমরা আই নাম্বারটি দেখি তাহলে আমরা এখানে দেখব যে আই ওন্ট টলারেট এনিওয়ান ডিসরেসপেক্টিং মি অর মাই ফ্রেন্ডস গো অ্যাওয়ে। তো আমি এখানে বলা হয়েছে যে আমি এমন কাউকে পছন্দ করি না বা সহ্য করি না যারা আমাকে এবং আমার বন্ধুদেরকে অসম্মান করে। চলে যাও এখান থেকে, গো অ্যাওয়ে মানে চলে যাও। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে কিন্তু অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মকভাবে কিন্তু সে এখানে কথা বলেছে। এখানে টোনটা কি আক্রমণাত্মক। এই স্টেটমেন্ট বা এই যে সেন্টেন্সটি রয়েছে এটা দ্বারা কি বুঝি আমরা, যে বক্তা এখানে আক্রমণাত্মক কথা বলেছেন, অর্থাৎ যে তাকে এবং তার বন্ধুদের সে সম্মান করে না, সে তাকে সহ্য করতে পারে না এবং চলে যেতে বলেছে। এখানে কি হয়েছে, অ্যাগ্রেসিভ। তো এখানে আমরা দেখি এখানে আমাদেরকে কি লিখতে হবে যে কেন এখানে অ্যাগ্রেসিভ হয়েছে। তো হেয়ার এ স্ট্রং কনফ্রন্টেশনাল মানে হচ্ছে মুখোমুখি, অ্যাটিটিউড মানে মনোভাব বা আবভাব, অর অ্যাঙ্গার মানে রাগান্বিত অফ দ্য স্পিকার ইজ এক্সপ্রেস থ্রু ফোর্সফুল হার্শ ল্যাঙ্গুয়েজ। হার্শ মানে কি রূঢ় ভাষা। তো বক্তার একটি জোরালো, বিরোধীপূর্ণ বা সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি বা রাগ প্রকাশ পেয়েছে শক্তিশালী কর্কশ ভাষার মাধ্যমে। এখানে হার্শ মানে হচ্ছে কর্কশ বা রূঢ় ভাষা। দ্য রাইটার অ্যাংরিলি টোল্ড সামওয়ান টু গো অ্যাওয়ে। রাইটার কি করেছে বা লেখক কি করেছে, রাগান্বিতভাবে একজনকে চলে যেতে বলেছে, যার কারণে এখানে অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক টোনটি ব্যবহৃত
হয়েছে। এরপর যদি আমরা সর্বশেষটি দেখি, তো তোমরা আমার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের পড়াটি ক্লাসটি বুঝতে পেরে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের মতামত জানিয়ে দেবে, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এরপর আমরা যদি যে নাম্বারটি দেখি, হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক, কীভাবে ইন্টারনেট কাজ করে। আই অ্যাম রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দ্য টেকনোলজি বিহাইন্ড ইট, আমি পিছনের প্রযুক্তি জানতে সত্যিই খুবই কৌতূহলী। অর্থাৎ এখানে একজন কিউরিয়াস বা কৌতূহল প্রকাশ করেছে যে কিভাবে ইন্টারনেটটা কাজ করে, এর পেছনে আসলেই কোন টেকনোলজি রয়েছে এটা জানার জন্য সে ইচ্ছুক, সে কিউরিয়াস। আর যার কারণে কিন্তু এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে কৌতূহলী প্রকাশ পেয়েছে, যার কারণে টোন হিসেবে কী ব্যবহৃত হয়েছে, কিউরিয়াস। তো এখানে যদি আমরা দেখি, হেয়ার দ্য স্পিকার হ্যাজ এক্সপ্রেসড হিজ কিউরিসিটি, এখানে স্পিকার তার যে কিউরিসিটি বা কৌতূহলটা প্রকাশ পেয়েছে, কিসের সম্পর্কে কৌতূহল, অ্যাবাউট হিজ ইন্টারেস্ট ইন দ্য টেকনোলজি বিহাইন্ড দ্য ইন্টারনেট, অ্যাবাউট হিজ ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট বা আগ্রহটা হচ্ছে যে ইন্টারনেটের পেছনে যে প্রযুক্তি রয়েছে সেটা জানার ক্ষেত্রেই। এইভাবেই কিন্তু আমাদের এই অ্যান্সারটি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।